আমরা ইন্ডিয়ানরা স্টক মার্কেটে সেলিব্রেট করতে খুব ভালোবাসি। আমরা আমাদের ম্যারেজ সেলিব্রেট করি, আমরা বার্থডে পার্টি সেলিব্রেট করি, আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করি। এখন একটা নতুন সেলিব্রেশনও শুরু হয়েছে, সেটা হচ্ছে স্টক মার্কেট ক্র্যাশ সেলিব্রেশন। এবার আপনি বলবেন ক্র্যাশ আবার সেলিব্রেট কে করে? হ্যাঁ, বাইং করে সেলিব্রেট করি আমরা, কিন্তু এখনো অনেক ইন্ডিয়ানরাই রয়েছে যারা এখনো প্যানিক মোডে থাকে। যেমন ধরুন লাস্ট বুধবার দিন 8 তারিখে আমরা দেখতে পেলাম যে মার্কেটের মধ্যে ক্র্যাশ এলো। ক্র্যাশই বলা যেতে পারে, কারণ 2% বেশি একটা কারেকশন আমরা দেখলাম, যেটা কিনা লাস্ট 1-1.5 মাসের মধ্যে অনেকটা বড় কারেকশন। এরকম কারেকশন আমরা সচরাচর দেখিনি প্রায় 1-1.5 মাসের মধ্যে। হঠাৎ করে মার্কেট আমাদেরকে প্যানিক দিল। আর প্যানিক কেন হলো? ডোনাল্ড ট্রাম্প। नमस्ते अंकल जी। আবার অ্যাটাক করে দিয়েছে আপনার ইরানের উপর। ইরানও অ্যাটাক করেছে, মিসাইল মারছে, ড্রোন মারছে, ইসরায়েলের দিকে অ্যাটাক করছে। আবার সে সেম জিনিস শুরু হলো। ক্রুড অয়েলের প্রাইসও দুম 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 করে বেড়ে গেল সেদিন। আপনি দেখলেন যে স্টক মার্কেটও প্রায় 2% বেশি কারেক্ট করে গেল। আর সেই দিন আমার কাছে একদম মেসেজের বন্যা চলে এলো। ফেসবুকে আমি মেসেজ পাচ্ছি, ইমেল আসছে আমার কাছে। অনেকে তো নিজের পোর্টফোলিওর ছবি তুলে আমাকে পাঠিয়েছিলেন যে দেখুন দাদা, আর সহ্য করতে পারছি না, সব সেল মারলাম, সব লসে আছি। কেউ বলছে প্রফিট থেকে লসে চলে আসছি, একদিনই প্রায় 7 দিনকার প্রফিট খেয়ে নিল। এইরকম করে সবাই সেল মেরেছে। প্যানিক মোডে সেদিন ছিল। অনেকে আমাকে বলেছিলেন যে দাদা একটু ভিডিও বানাও, একটা রিকোয়েস্ট ছিল একটা ভিডিও বানাও। কিন্তু দেখুন আমার পার্সোনালি সেদিন মনে হয়নি যে খুব একটা ভিডিও বানানোর প্রয়োজন আছে, খুব একটা সেন্টিমেন্ট নেগেটিভ রয়েছে। কারণ আপনি যদি সেদিনই দিনের শেষে একটা মজার জিনিস দেখেন, সবাই তো প্যানিক করলো, 2% মার্কেট কারেক্টও হয়ে গেল, বুঝলাম। মার্কেট বড় মারবুজুর মতো রেড ক্যান্ডেলও বানালো, সব বুঝলাম। কিন্তু হলো ঠিক কি? সেদিনই দিনের শেষে গিয়ে আপনি যদি এফআইডিআই অ্যাক্টিভিটি চেক করেন, এফআইআরও বাই করেছে, ডিআইআরও বার করেছে, মানে দুজনেই নেটে বায়ার ছিল সেই দিন, টোটাল বায়ার। তাহলে সেল কারা করলো আপনি বলুন? চিন্তা নেই, যদি না জানেন ভিডিওর মধ্যে আজকে ইনফরমেশন থাকবে, আমি আপনার সাথে ডিসকাস করবো যে সেল তাহলে কারা করলো, কারা সেল করার জন্য মার্কেট নেগেটিভ হলো। তাহলে সেদিনই এফআইআর বাইং করে কি একটা সিগন্যাল দিয়েছে যে ভয় বাবা আমরা পাচ্ছি না, তোমাদের এই রোজ ভয় দেখানোর জন্য আমরা আর বসে নেই, আমাদেরকে এবার মার্কেটে ইনভেস্ট করতে হবে, পয়সা কামাতে হবে, তাই তো? কারণ এফআইআরও তো ইনভেস্ট করে আলটিমেটলি রিটার্ন জেনারেট করে। আর ঠিক সেই দিন দেখবেন সমস্ত ইউটিউবাররা ভিডিও বানাতে শুরু করে দিয়েছে, ক্র্যাশ আসছে, বড় পতন আসছে, আবার সে একই জিনিস, অ্যাটাক ফ্যাটাক, এই ওই হ্যান ত্যান। ভিডিওর ভরমার ছিল সেদিন, মানে আমি তো সেদিন লোকের ভিডিও দেখে একটু এনজয় করছিলাম। কিন্তু আপনি যদি দেখেন যে ক্র্যাশটা যদি অতই ভয়াবহ হতো, তাহলে দেখবেন যে তার পরের দিনের মধ্যে নিফটি রিকভার করলো কি হবে, তার পরের দিনের মধ্যে, তার দুদিনের মধ্যেই প্রায় দেখবেন যে লাস্ট দুদিনের মধ্যে নিফটি প্রায় রিকভার করে গেছে, প্রায় সেম লেভেলে পৌঁছে গেছে। আর যদি দেখেন যে মিড ক্যাপ স্মল ক্যাপ প্রায় তার যে হাইট, মানে যেই রেড ক্যান্ডেল বানিয়েছিল সেটাকে সম্পূর্ণ খেয়ে নিয়েছে, বড় বড় গ্রিন ক্যান্ডেল বানিয়েছে দুদিনে। তার মানে কি মার্কেট নিউজ ওয়াইজ বলছে অন্য কিছু, কিন্তু দেখাচ্ছে অন্য কিছু, ইন্ডিকেশন দিচ্ছে অন্য কিছু। তাই কি মার্কেটের মধ্যে কি এটা র্যালি সিগন্যাল? তাহলে কি এবার ডোনাল্ড ট্রাম্পের কথাও মার্কেট আর পাত্তা দিচ্ছে না? কিছু তো একটা নতুন জিনিস ঘটছে। আর আপনি যদি দেখেন মার্কেটের একটা প্যাটার্ন দেখুন, যতবার ডোনাল্ড ট্রাম্প এরকম ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন অ্যানাউন্স করেছে, যুদ্ধ হয়েছে, প্রত্যেকবার শুক্রবার দেখবেন মার্কেট ফল করেছে। হতে পারে গোটা সপ্তাহ মার্কেট দারুণভাবে কনসলিডেশন থাকলো, বাড়লো কমলো, শুক্রবারে সবাই প্রফিট বুক করে বেরিয়েছে, সবাই মাল বিছে দিয়েছে শুক্রবারে। কারণ কি ডোনাল্ড ট্রাম্প কি বলে দেবে, মার্কেট প্যানিক করতো। কিন্তু এইবার দেখুন, আমিও ভাবছিলাম যে লাস্ট শুক্রবারে হয়তো আমি বসেছিলাম যে মার্কেট হয়তো লাস্টের দিকে নেগেটিভ বানাবে, নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয় মার্কেটের মধ্যে। কিন্তু না, মার্কেট গ্রিনে ক্লোজিং দিল। তার মানে কি মার্কেট বলে দিল এবার চোখে আঙুল দিয়ে, আর নয়, অনেক হয়েছে, এবার আর পড়ছি না, এবার তোমার প্যানিক ভয় দেখানো অনেক, গুলি মারো, আর পড়ছি না। আর ক্রুড অয়েলও আপনি যদি দেখেন যে বুধবার দিন ক্রুড অয়েল জাম্প করেছিল 2%, যাতে মার্কেট পড়েছিল 5-6% ক্রুড অয়েল বেড়ে গেছিল। কিন্তু ক্রুড অয়েল আবার রিল্যাক্স হয়ে গেল। ওই যুদ্ধ বলে তো ক্রুড অয়েল দুম করে বাড়লো না, কিন্তু দেখুন অ্যাটাক তো চলছে। আমি যখন ভিডিও বানাচ্ছি তখন অব্দি যতটা নিউজ যে অ্যাটাক চলছে, নেগোসিয়েশন হ্যাঁ ছোটখাটো কম বেশি হচ্ছে, কিন্তু অ্যাটাক চলছে। তাহলে মার্কেট পজিটিভলি ক্লোজিং দিল কেন? মিড ক্যাপ স্মল ক্যাপ ভালো পারফর্ম করলো কেন? আজকের ভিডিওতে আমরা বুঝবো যে মার্কেট যে 2% ফল করেছিল তার পিছনে রিজন কি ছিল, কেন অ্যাকচুয়ালি ফল হয়েছে, এবং সেই ফলটাতে আমাদের ঘাবড়ে যাওয়ার দরকার রয়েছে, প্যানিক করার দরকার রয়েছে কি না, এবং আগামী দিনে মার্কেটের মধ্যে ট্রিগার পয়েন্ট কি রয়েছে, আগামী দিনে মার্কেট কি একটা বুলিশ সিগন্যাল কি দিচ্ছে, আগামী দিনে মার্কেট কিছু একটা অ্যান্টিসিপেশন করছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, বা যেটাতে আমরা প্যানিক করছি। আর কারাই বা সেদিন সেল করলো যদি এফআইডিআই নেট বায়ার হয়। সবকিছু আজকের কিন্তু থিসাস আমি আপনার সাথে ডিসকাস করবো, অনেক রিসার্চ করে আজকের ভিডিও বানিয়েছি। আর আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা দারুণ নলেজও থাকবে, কারণ আপনি শিওর হয়ে যাবেন যে মার্কেট কি করে অ্যানালাইজ করতে হয়। আর আমি গত 2-3 সপ্তাহ ধরে চিৎকার করে বলেছি আমি মার্কেটের মধ্যে নেগেটিভ দেখতে পাচ্ছি না। তো ওভারঅল মার্কেটের ভিউ, মার্কেটের সেন্টিমেন্ট আমার পজিটিভ আছে, কিন্তু আমার ভিউ, আমার সেন্টিমেন্ট আগামী সপ্তাহের জন্য বুলিশ। এই টাইমে দেখুন আমি নেগেটিভ থাকবো না। দেখুন আগামী দিনে আমি মার্কেটের মধ্যে রয়েছে বুলিশ। যখন ফল হলো লাস্টের দিন, তখন অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে আপনি তো বললেন ফল দেখতে পাচ্ছেন না, কিন্তু হলো।
তাহলে তো এবার বেড়ে গেল আবার মার্কেট। ফল হলো তো আবার ফলো থ্রু ক্যান্ডেল দরকার ছিল, তা তো হলো না। তো চলুন আজকের ভিডিও একটুও মিস করবেন না। আজকের ভিডিও তাদের জন্য যারা আগের দিনকার ফলে ইনভেস্টেড রয়েছেন কিন্তু প্যানিক করছেন, তাদের জন্য অবশ্যই, এবং তাদেরও জন্য যারা সেই সেল করে দিয়েছিলেন, আমাকে কমেন্ট করেছিলেন, আমাকে মেসেজ করেছিলেন যে সব সেল করে দিয়েছে, তারা তো অবশ্যই আজকের ভিডিও দেখবেন। আজকের ভিডিও এই দুটো দলের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একটুও পার্ট স্কিপ করবেন না, একদম ইন ডেপথ রিসার্চ আজকে আপনি পাবেন। চলুন একদম সময় না নিয়ে শুরু করা যাক। এখন প্রথমে আমরা নিফটি ফিফটির অ্যানালাইসিস করি। এটা হচ্ছে নিফটি ফিফটি ডেলি চার্ট আমি ওপেন করেছি। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন আপনি অলরেডি জানেন, এটা 50 এমএ, এটা 100 এমএ, এটা 200 এমএ। এবার একটা প্যাটার্ন লক্ষ্য করুন। মার্কেট যখন মোটামুটি এই এপ্রিল মাসে 26 থেকে উঠেছিল, তখন দেখুন মার্কেট বাড়লো, পড়ে গেল, আবার বাড়লো, আবার পড়ে গেল, আবার বাড়লো, আবার পড়ে গেল। এই তিনটে সিচুয়েশনে একটা মজার ব্যাপার দেখুন, এই তিনটে সিচুয়েশনে দেখুন লো টার্ন, প্রত্যেকটা লো নিচের দিকে শিফট হয়েছে, মানে লোয়ার লো প্যাটার্ন কিন্তু মার্কেট বানিয়েছে। আর হাইগুলোও দেখুন নিচের দিকে শিফট হয়েছে, মানে লোয়ার হাই প্যাটার্ন বানিয়েছে, মানে লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন বানিয়েছে। কিন্তু লাস্ট এই যে দেখবেন মোটামুটি এই জুনে 17-18 জুনে মার্কেট কি করলো, এই হাইটাকে ব্রেকআউট দিল। এই হাইটাকে ব্রেকআউট দিয়ে দেখুন একটু পড়লো, রিট্রেস করলো, আবার কিন্তু এইখানে সাস্টেন করলো, ব্রেকআউট দিল। আবারও দেখুন মার্কেট এই যে রেড ক্যান্ডেলে, মানে এটা হচ্ছে বুধবারের রেড ক্যান্ডেল, যেটাতে 2% ফল করেছিল, দেখুন 2.12% ফল করেছে। তো দেখুন এইখানে যে ফলটা করেছে, সবাই প্যানিক করলো, এই জায়গাটায় সবাই ভয় পেয়েছে, লজিক্যাল, দেখে তো নেগেটিভ লাগছেই। কিন্তু দেখুন একটা মজার ব্যাপার, তারপরের দিন দেখুন একটু গ্যাপ আপ ওপেনিং, মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করলো, 100 এমএ থেকে রিজেকশন নিল, তাই তো খারাপ, ঠিকই আছে। তারপরের দিন ফলো থ্রু দেখুন শুক্রবারের ক্যান্ডেল, পুরো বড় একটা ক্যান্ডেল, তাই না? যদিও আগের দিনের ক্যান্ডেলটা সম্পূর্ণ রিকভার করেনি, কিন্তু তাও দেখুন 100 EM এর উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। মনে পড়ছে লাস্টের উইকের একটা ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম, যদি মার্কেটের মধ্যে কন্টিনিউয়াসলি মানে এখানে ঝিমোতে থাকে, তাও আমি বলিস, আমি দেখবো এখানে ঝিমোচ্ছে কিনা, ঝিমোলে তো বলিসই একদমই। আর যদি কন্টিনিউয়াসলি এখানে ব্রেকআউট দিয়ে দেয় পরে একটা ক্যান্ডেলে, তাও আমি বলিস, দুটো ক্ষেত্রেই বলিস। মার্কেট কি করলো, প্যানিক সেল করলো, দিয়ে এখানে ঝিমাচ্ছে, যেটা দারুণ লেভেলের সিগন্যাল কিন্তু মার্কেটের মধ্যে দিয়েছে, ঠিক এক্স্যাক্টলি যেমন আমরা ডিসকাস করেছিলাম। আপনি যদি দেখেন যে ইন্ডিয়া উইক্স, তাহলে দেখুন ইন্ডিয়া উইক্সও প্রায় 12-র কাছাকাছি ট্রেড করছে, যদিও 15-র নিচে বা 20-র নিচে থাকা মানে ঠিকই আছে, 15 অব্দিও ঠিকই ধরা যেতে পারে। তো ইন্ডিয়া উইক্স কি বলছে, মার্কেটের মধ্যে ভয় নেই। ওই আগের দিন একটু ভয় হয়েছিল, একদিনে ইন্ডিয়া উইক্স বেড়েছিল প্রায় 26% বেড়েছিল একদিনে। তো সেটাকেও এখন সলভ হয়ে যায়, ঠিকঠাক আছে। আর আপনি যদি রুপিস দেখেন, যেটা আমার অ্যাকচুয়ালি কনসার্নের জায়গা, যে রুপিস যদি দেখেন, তাহলে রুপিস ইন্ডেক্স দেখবেন $1 ইকুয়াল টু একটা টাইম 97 অব্দি, মানে 97 নয়, সরি, আমাকে লোকে মারবে, সরি প্রায় 96 অব্দি চলে গেছিল। সেখান থেকে আবার ফল করে 94-এর ধারে কাছে ছিল। আমি বলেছিলাম যে এই ফলটা যদি মানে আরেকটু যদি ফল করে, মানে এখানে যদি আমরা নেগেটিভ ক্যান্ডেল দেখতে পাই, তাহলে আরো বেশি আমরা বুলিশ হয়ে যাব, কারণ আলটিমেটলি রুপি অ্যাপ্রিসিয়েট হচ্ছে, মানে $1 ইকুয়াল টু 94-এর নিচে চলে যাবে, বেটার। মানে এখানে যত ক্যান্ডেলস থেকে ফল দেখবেন সেটা রুপির ক্ষেত্রে বেটার। কিন্তু তার সাথে একটা মজার জিনিস দেখুন, একটা যেটা বুলিশ সিগন্যাল আমাদেরকে দিচ্ছে, যার জন্য আমি অ্যাকচুয়ালি এতটা পরিমাণ বুলিশ হতে পারছি, সেটা হচ্ছে ক্রুড অয়েল। দেখুন ক্রুড অয়েল একটা মজার জিনিস দেখুন, আমি নিচের দিকে একটা সাপোর্ট লাইন টেনেছি। ক্রুড অয়েল দেখুন এখান থেকে আপনার মিস্টার ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করেছিল, তো এখান থেকে ক্রুড অয়েল জাম্প হয় 27 ফেব্রুয়ারির ধারে কাছ থেকে কন্টিনিউয়াসলি জাম্প হয়, বিশাল বেড়েছিল ক্রুড অয়েল। বাড়ার পরে কি আবার দেখুন ফল, আবার দেখুন সেই লেভেলে সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেওয়ার পরে একটু বাউন্স হওয়াটা দরকার ছিল, যেটা হয়েছে। দেখুন যে কোনো নিউজের জন্য ক্রুড অয়েল বাউন্স হওয়া দরকার ছিল, সেই নিউজটা ডোনাল্ড ট্রাম্প দিয়েছে। কেউ না কাউকে তো ট্রিগার হতে হবে, মার্কেট তার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফলো করবে, কিন্তু কাকেও ট্রিগার হতে হবে, কাউকে না কাউকে। আবার দেখুন ক্রুড অয়েল $71 চলে আসছে। ক্রুড অয়েল যতক্ষণ না 80-85 পার করছে, আমাদের হেডেকের কিছু নেই। দেখুন আমি বারবার বলেছি, আমাদেরকে অ্যাজ অ্যান ইন্ডিয়ান এটা দেখতে হবে যে রুপি অ্যাপ্রিসিয়েট করছে কিনা, মানে রুপি ভ্যালু বাড়ছে কিনা, ডলার ভ্যালু কমছে কিনা, এটা দেখতে হবে। তার সাথে আমাকে এটা দেখতে হবে যে আমাদের ক্রুড অয়েলের প্রাইস বাড়ছে কিনা, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ক্রুড অয়েলের প্রাইস যেন না বাড়ে, ক্রুড না বাড়লে আমাদের মার্কেটের কোনো প্রবলেম নেই, তাতে গোল্ড কি হলো সিলভার কি হলো ডাজন্ট ম্যাটার। এটা আমি লাস্ট 2খানা ভিডিওতে চিৎকার করে আমরা কানের পর্দা ফুটিয়ে দিয়েছিলাম, কিন্তু তাও অনেকেই বুঝতে পারেননি। আর নেক্সট যদি আপনি ব্রেন্ট ক্রুড অয়েল দেখেন, তাহলে একই ঘটনা, একদম যুদ্ধের লেভেলে ফিরে চলে আসছে, সেম লেভেলে 70-72-এর মধ্যে ট্রেড করছে, কোনো খারাপ নয়, একদম পিকচার পারফেক্ট চার্ট রয়েছে। আপনি যদি ইউএস মার্কেট দেখেন, সেটাও দেখুন, ইউএস মার্কেট দেখুন হায়ার হাই প্যাটার্নটা দেখুন, আমি এখানে আপনাদের জন্য ড্র করে রেখেছি, এবার সুন্দরভাবে হায়ার হাই প্যাটার্ন বানাচ্ছে, এখানে একটু কনসলিডেট করছে, এখানে একটু ফল হয়েছে, ঠিক আছে, নো প্রবলেম। ন্যাসডাকও যদি দেখেন, ন্যাসডাক একটু এআই বাবলের কারণে ফল হয়েছিল, সেখানে কনসলিডেট করছে, পারফেক্ট রয়েছে। কিন্তু একটা মজার জিনিস দেখুন, কোরিয়ান মার্কেট ফল করছে। এবার আপনি বলবেন এত কোরিয়ান মার্কেট ফল হয়েছে বলে নাচানাচির কি দরকার আছে, এত এইভাবে বলার কি দরকার, কোরিয়ান মার্কেট ফল করছে, দারুণ ব্যাপার, আপনিও খুশি হন। কোরিয়ান মার্কেট যত ফল হবে ততই বেটার আমাদের জন্য, কারণ কি মার্কেটের মধ্যে লোকেরা বহুত লেভেলে ইনভেস্ট করে রেখেছিল কোরিয়ান মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটের টাকা বার করে কোরিয়ান মার্কেটে রেখেছিল। কিন্তু কোরিয়ান মার্কেটের টাকা যদি এই মুহূর্তে কোরিয়ান মার্কেটে ফল হয়, তাহলে সেই টাকা আমাদের ইন্ডিয়ান মার্কেটে আসবে, এবং অলরেডি আসতে শুরু করে দিয়েছে। চিন্তা নেই, আমি ডেটা দেখাচ্ছি,
মুখে কথা বলবো না, ডেটা এখনই দেখাচ্ছি। আর তার সাথে সাথে আপনি যদি দেখেন জাপান মার্কেটও কনসলিডেশন ফেজে আছে, ঠিকই আছে। গোল্ডের যদি প্রাইস দেখেন, গোল্ড একদম তার সাপোর্ট লেভেলে আছে। আমি এক্সপেক্ট করছি গোল্ড আগামী দিনে আরো কিছুটা ফল করতে পারে, হয়তো প্রাইস অ্যাকশন বানিয়ে ফল করবে, হয়তো একটু ঝিমিয়ে ফল করবে, কথাগুলো মনে রাখুন, হয়তো একটু ঝিমিয়ে ফল করবে, কিন্তু গোল্ড একটু ফল তো আমি দেখতে পাচ্ছি গোল্ডের মধ্যে। আর সিলভারের মধ্যেও ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনুযায়ী আমিও সিলভারের মধ্যে এখানেও ফল দেখতে পাচ্ছি। এখানে একটা ফল হলে সিলভারেও বড় ফল আসতে পারে। মনে রাখবেন গোল্ডের থেকে সিলভারে যদি ফল আসে তাহলে বেশি বড় ফল কিন্তু সিলভারেই আসবে। এবার এই তো দেখালাম টেকনিক্যাল অ্যানালাইসিস, এবার ফান্ডামেন্টালি এখন নিউজ কি রয়েছে সেটা চলুন একবার দেখা যাক। কারণ মার্কেটের ভিউ আপনাকে রাখতে হবে, ইনভেস্ট করতে গেলে প্যানিক করবেন না, কারণ প্যানিক যদি আপনি করেন তাহলে আপনার মার্কেটের ভিউই নেই। যদি আপনার কাছে মার্কেটের ওভারঅল লং টার্ম, মিড টার্ম স্ট্রেংথ বা ভিউ যদি আপনার থাকে, ক্লিয়ার থাকে, তাহলে এইসব ছোটখাটো ব্যাপারে আপনি প্যানিক করবেন না। আর এইগুলো হচ্ছে প্রবলেম। দেখুন আমি তো সেল করিনি নিজের অ্যাকাউন্ট, তাই না? তাহলে আমি এক্সপেক্ট করবো যে আপনারাও এই জিনিসটা শিখুন। দেখুন আমি আমার স্টাডি শেয়ার করছি, আমি ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। আপনিও আমার মতো করে স্টাডি করতে শিখুন, কিভাবে স্টাডি করতে হয়। দেখুন প্রথমত হচ্ছে, চলুন থিওরি অ্যানালাইজ করি এবার, যে আমি যে লজিক্যালি যেগুলো বললাম সেগুলো লজিক্যাল কিনা আপনি বিচার করবেন। দেখুন ওয়ার চললো, মার্কেট কেন রিকভার করলো? রিজন কি? যে মার্কেট ওয়ার নয়, অয়েল প্রাইসকে ট্রেড করছে। 8 জুলাই ব্রেন্ট অয়েলের প্রাইস হয়েছিল $79, উঠে পড়েছিল, মার্কেট ভয় পেয়েছিল। কিন্তু আবার থার্সডে ক্রুড অয়েল নেমে 2.2% নামে এবং ফ্রাইডেতে 76 এর কাছে আবার চলে যায়। তাই যুদ্ধ চললেও ক্রুড অয়েলের প্যানিক হাই সাস্টেন করেনি। মানে প্যানিক, ক্রুড অয়েলে কোনো প্যানিক আসছে না, বুঝুন। স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেবে বলছে, তাতেও ক্রুড অয়েলে কোনো প্যানিক আসছে না। এটা একটা। নেক্সট কি, নতুন ইনফরমেশন আর আগের মতো শকিং নয়। মনে রাখবেন স্টক মার্কেট একই কারণে বারবার পড়ে না। আপনার পা কাটলো, আপনি দেখলেন যে একটা রাস্তা দিয়ে কাদা আছে, আপনি যেতে গিয়ে পড়ে গেলেন, প্রথমবার ভুল হয়ে গেল, দ্বিতীয়বারও ওই রাস্তা দিয়েই যাবেন, যে কাদাতে উল্টে পড়ে যাবেন না তো, সতর্ক হবেন তো। স্টক মার্কেট একই নিউজের কারণে পড়ে না। যদি আবার নতুন করে পড়ে, আমি বারবার বলেছি এই কথাটা, তাহলে তার জন্য নতুন কোনো নিউজ লাগবে, নতুন করে ট্রিগার থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি না সেই মুহূর্তে। তাই অ্যানালাইজ করতে হবে যে কেন মার্কেট পড়লো, কি নিউজের কারণে না। হতে পারে একদিনকার জন্য প্যানিক হলো, দুদিনের জন্য প্যানিক হলো, শর্ট টার্ম বেসিসে কারেকশন এলো, কিন্তু প্যানিক হওয়ার মতো একই কারণ থাকতে হবে? নো, একদমই নয়। তাহলে কি, ইরান কনফ্লিক্ট ফেব্রুয়ারি থেকে চলছে, মার্কেট আগের মতো অয়েল প্রাইস $100 উপর চলে যায়, সেখানে সেভিয়ার এফআই আউটফ্লো হয়েছে, কিন্তু সেই তুলনায় বর্তমানে ব্রেন্ট ক্রুড অয়েল 76 থেকে 79 পড়ছে। ভয় তৈরি করলো, কমপ্লিটলি আননোন সিনারিও নয়। এরকম আমরা দেখে নিচ্ছি, আমরা 122 অব্দি দেখেছি, অত দূর অব্দি সহ্য করেছি। আবার আমাদের কাছে কি ব্যাপার হলো $70-75। আর মার্কেট সবসময় অ্যাবসলিউট ব্যাড নিউজকে রিয়াক্ট করে না, রিয়াক্ট করে নিউজ এক্সপেকটেশনের তুলনায় কতটা ওয়ার্স বা বেটার তার উপর। 8 জুলাই এক্সপেকটেশন ছিল এক্সকেলেশন, ওয়ার্স হয়েছিল, শুরু হয়েছিল ঝামেলা। 9-10 মধ্যে এক্সকেলেশন আরো এক্সকেলেট করেনি, তাই রিস্ক প্রিমিয়াম আনওয়াইন্ডিং হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট কি, মার্কেট মনে করছে যে ইরান পুরো হরমুজ পার্মানেন্টলি বন্ধ করলে তার নিজের এক্সপোর্ট, রিজনাল অ্যাক্টিভিটি এবং ডোমেস্টিক ইকোনমিতে ম্যাসিভ ড্যামেজ পাবে। এই যে ইরান বলছে না স্টেট অফ হরমুজ বন্ধ করে দেবো, ইরানের জন্য তো ক্ষতি, কারণ ইরানকে ফাইনালি ইউএসএ পারমিশন দিয়েছে যে তোমরাও অয়েলের ডিল করো আপনার US ডলারে, যদিও এখন পারমিশনটা তুলে নিয়েছে, কিন্তু এটাতে কি মার্কেট খুলে গেল ইরানের কাছে। ইরান ফাইনালি আবার ডিল করতে পারছে, চেয়েছিল তো ইরান ডিল করতে। এবার যদি নিজেই স্টেট অফ হরমুজ বন্ধ করে দেয়, নিজের ডিলগুলো কোন দিক দিয়ে যাবে? স্টেট অফ হরমুজ একমাত্র রাস্তা। তো ইরান নিজেই চাইবে না যে এটা হোক, এটা লোক দেখানি চলছে, বুঝতে পারলেন তো, মানে ইগো প্রবলেম অ্যাকচুয়ালি। এবারে আর তাছাড়া দেখুন নেক্সট কি, এফআই ধীরে ধীরে কিন্তু মার্কেটের মধ্যে ফিরছে। এবার আপনি বলেন এফআই ফিরছে, কিছু গ্লোবাল ফান্ড সাউথ কোরিয়া, তাইওয়ান, এক্সপেন্সিভ এআই সেমিকন্ডাক্টর এক্সপোজার কমিয়ে ইন্ডিয়ার আন্ডারওয়েটে রিডিউস করছে, এবং ইন্ডিয়ার ফোকাসড ইউএস ইটিএফতেও ইনফ্লো পজিটিভ হয়েছে, এবং হিডেন ট্রিগার এটাই কিন্তু র্যালি হতে পারে। তাহলে বেশিরভাগ আমরা কি দেখতে পেলাম, যে ইন্ডিয়াতেও টাকা এখন ফিরছে। আর আপনি যদি একটা এফআইডিআই এর ইনফ্লো দেখেন, মজার জিনিস দেখুন, 8 জুলাই এফআইরা বাই করেছিল, এটা ডিআই তে বাইং, এটা এফআই ডিআই বাই করেই বাদ দেন, কিন্তু এফআইরা বাই করেছিল। 9 জুলাই সেল করেছিল 500 কোটি টাকা, এমন কিছু আহামরি নয়। 10 জুলাই আবার দেখুন 2000 কোটি টাকার বাই করেছে। তাহলে দেখুন বাইং কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, এফআইডিআই বাইং চলছে। তাহলে দেখুন এফআইআইরা কন্টিনিউয়াসলি আবার বাইং শুরু করেছে। এই মোটামুটি জুলাইয়ের প্রথম থেকে দেখুন বাইং 1300, 243, 393, এগুলো সবই এফআইআই বাইং করেছে অনেকদিন পরে। কিন্তু আপনি যদি আগেকার দেখেন, পাস্ট মান্থে আমি যদি ডেটা দেখাই আপনাকে, তখন পাস্ট মান্থ অব্দি ডেটা দেখুন, এফআইআইরা সেলই করে গেছে। মোটামুটি মার্চে 1,22,000 কোটি টাকা সেল, 70,000 কোটি টাকার সেল, 55,000 কোটি টাকার সেল, 49,000 কোটি টাকার সেল। কিন্তু জুলাই দেখুন 4,000 কোটি টাকা বাইং, কিন্তু জুলাই 2% মার্কেট কারেক্ট করেছিল, মানে জুলাইয়ের মধ্যে প্যানিক সিচুয়েশন এসেছিল, তাও দেখুন মার্কেটের মধ্যে বাইং করেছে এফআইআইরা। কিছু চেঞ্জ হচ্ছে, তাই তো। তো চলুন আরো একটু অ্যানালাইসিস করা যাক, আরো একটু ডিপ অ্যানালাইসিস করা যাক। এফআইডিআই বায়ার হলে 8 জুলাই সেল করলো কারা? দেখুন কম্বাইন্ডলি 700 কোটি টাকার বাইং করেছে, কিন্তু নেট সেলার কারা ছিল? নেট সেলার ক্যাশ মার্কেট অনুযায়ী সব বায়ের বিপরীতে সেল থাকতে হবে, তাই এফআইডিআই কম্বাইন্ড নেট বায়ার হলে অন্য ক্যাটাগরিতে কমপ্লিটলি নেট সেলার ছিল। যেমন ধরো রিটেল ইনভেস্টাররা নেট সেলার ছিল, মানে
আমরা পাগলরা নেট ছিলাম, এই জেনারেল ছিল, ব্রোকার প্রোভাইডারে ছিল, পিএমএসটা ছিল, মানে যারা ছোট ছোট পিএমএস বড় বড় পিএমএস ম্যানেজ করছে তারা ছিল, এআইএফ ছিল, কর্পোরেট ট্রাস্ট ছিল, শর্ট টার্ম ফান্ড ছিল, শর্ট টার্ম ট্রেডাররা ছিল। কিছু পাবলিকলি অ্যাভেলেবল ডেটাতে এখন অব্দি এই ক্যাটাগরি কতটা সেল করেছে তারা কনফিডেন্টলি বলা সম্ভব নয়, কিন্তু ওভারঅল বোঝা যাচ্ছে যে এরাই কিন্তু সেল করেছে, মানে এটার প্রপার ডেটা থাকে না, এরাই সেল করেছে। তার মানে কি, সিম্পল ল্যাঙ্গুয়েজে বললে এফআইডিআই বাই করেছে, স্মার্ট মানি বাই করেছে, আর আমাদের মতো যারা বোকা মানিরা রয়েছে তারা সেল করেছে, মার্কেট থেকে প্যানিক করে বেরিয়েছে। তাহলে এটাও একটা ট্রিগার পয়েন্ট। নেক্সট হচ্ছে, এটা কি তাহলে নিউ বুল র্যালি সিগন্যাল? চলুন এটাও একবার বিচার করা যাক। ক্রুড অয়েলের হরমুজের প্রধান শিপিং কি হচ্ছে আমাদেরকে দেখতে হবে, আগামী দিনের র্যালির জন্য আমাদেরকে কি দেখতে হবে। শুধু ট্রাম্প কি বলছে তার উপর নজর রাখলে হবে না, ট্যাঙ্কার ট্রাফিক দেখতে হবে, শিপিং ইন্স্যুরেন্স প্রিমিয়াম ঠিকঠাক আছে কিনা দেখতে হবে, ইন্স্যুরেন্স রিলেটেড ঝামেলা হচ্ছিল, অ্যাকচুয়াল ভেসেল অ্যাটাক হচ্ছে কিনা, সৌদি আরবের সাথে ট্যাঙ্কার মুভমেন্ট হচ্ছে কিনা, এগুলো দেখতে হবে। আর একটা মজার জিনিস যে Q1 FY27 এর রেজাল্ট দেখতে হবে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে Q1 এর রেজাল্ট, মানে জুন কোয়ার্টারের রেজাল্ট আসছে এবার। আর আপনি যদি দেখেন বিভিন্ন এআই কোম্পানিরা কি বলেছিল, আমরা ছাঁটাই করতে শুরু করেছি, লোক ছাঁটাই হয়েছে, চরম ছাঁটাই হয়েছে, টিসিএস আবার লোক নিতে শুরু করে দিয়েছে। টিসিএস দেখছে না এত ছাঁটাই করলে হবে না, এআই কস্টিং বাড়ছে, ফাইনালি মানুষ রিয়েলাইজ করছে, টিসিএস আবার লোক নিতে শুরু করেছে, টিসিএস রেভিনিউ এক্সপেকটেশন বিট করেছে এবং এআই লিঙ্কড রেভিনিউ কমেন্টারি সেক্টর রিকভারি হোপস বাড়িয়েছে। ব্যাংকস আর প্রি রেজাল্ট বিজনেস আপডেটস জেনারেলি স্ট্রং ছিল, মানে টিসিএস এর দিক থেকে একটা স্ট্রং সাইড। মানে আরো একটা মজার জিনিস যদি দেখেন যে ডোনাল্ড ট্রাম্পের এই যে এখন একটা ব্যাপার, একটা প্যাটার্ন মার্কেট বোঝা গেছে। কিরকম প্যাটার্ন? আপনার ফেব্রুয়ারি 28 থেকে ধরে চললে 4 মাসে একটা মার্কেট প্যাটার্ন দেখছে কি ডোনাল্ড ট্রাম্পের ম্যাক্সিমাম হুমকি দেন, ক্রুড অয়েল 5-7% লাফায়, আবার ইকুইটি পড়ে যায়। 48-49 ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প আবার কি করে, ডোনাল্ড ট্রাম্প আবার নরম হয়ে যায়, সফট হয়, ক্রুড অয়েলের প্রাইস নামে, মার্কেট আবার রিকভারি করে। এটা প্যাটার্ন, দেখুন না, নিজেই ট্রেডার ডোনাল্ড ট্রাম্প, তার জন্যই তো এইসব ব্যাপার। যাই হোক, জুলাইয়ের 9 তারিখে কি দেখলাম আমরা, ইউএস বেসে মিসাইল ছুড়লো, একজন আমেরিকান মরলো না, ট্রাম্প সঙ্গে সঙ্গে বললেন চুজ ভেরি ওয়াইজ অ্যান্ড রেসপন্সিবল ওয়ে আউট। ইউএস ইচ্ছাকৃতভাবে ইরানিয়ান অয়েল ফ্যাসিলিটির উপর হামলা করেনি, অয়েলের উপর হামলা করেনি। কেন? এটা হচ্ছে কোরিওগ্রাফ এসকেলেশন, মানে প্ল্যানিং ওয়ালা এসকেলেশন, মানে ইগো ওয়ালা এসকেলেশন বলতে পারেন, লোক দেখানি। দুই পক্ষই মুখ রক্ষা করছে, কেউ প্রকৃত যুদ্ধ চায় না। ট্রাম্পের মিড টার্ম ভোট আসছে, ভোটাররা পেট্রোলের দামে ক্ষুব্ধ, মানে রেগে আছে ওদের ওখানেও, পেট্রোলের দাম বাড়লে আর যদি অয়েল ট্যাঙ্কারে অ্যাটাক করে, অয়েল ফিল্ডের উপর অ্যাটাক করে, তাহলে তো অয়েল প্রাইস বাড়বে, ডোনাল্ড ট্রাম্পকে তো সহ্য করতে হবে, দেবে মিড টার্ম ভোটের মধ্যে দুমদাম। তাহলে বুঝতেই পারছেন এই নেগেটিভ সেন্টিমেন্ট শুরু হচ্ছে ওই জন্য। তাহলে এগুলো কি বলুন তো, লোক দেখানি, আর কিছু নয়। আলটিমেটলি আপনাকে বলে দেবে ক্যান্ডেলস্টিক যেটা বলছে। আর নেক্সট আর একটা হিডেন রিজন কি আছে, যে গ্লোবাল এআই ট্রেড থেকে ইন্ডিয়ান রোটেশন। গ্লোবাল ফান্ডস দীর্ঘদিন ধরে সাউথ কোরিয়া, তাইওয়ান, সেমিকন্ডাক্টর এদের ওভারওয়েট, ইন্ডিয়াতে আন্ডারওয়েট ছিল, কিন্তু এখন এআই ভ্যালুয়েশন অ্যাগ্রেসিভ মানে এক্সেসিভলি হাই মনে হলে ক্যাপিটাল ইন্ডিয়া ফাইন্যান্সিয়ালস, কনজামশন, ইন্ডাস্ট্রিয়াল রোটেট করতে পারে। কিছু গ্লোবাল ফান্ডস অলরেডি সাউথ কোরিয়া, তাইওয়ান থেকে এক্সপোজার কমিয়ে ইন্ডিয়া আন্ডারওয়েটে রিডিউস করছে, মানে ইন্ডিয়াতে ইনভেস্ট করছে, তাইওয়ান সাউথ কোরিয়া থেকে টাকা তুলছে, দিচ্ছে। টাকা তুলে তো কোথাও তো রাখবেন, বিরিয়ানি থোড়ি খাবেন, তাহলে সেখানে দিচ্ছে। আর নেক্সট হচ্ছে কি আর্নিংস এর এক্সপেকটেশন, যেটা কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট, আর্নিংস এক্সপেকটেশন। এবার আপনি বলবেন এই কোয়ার্টার আর্নিংস ভালো আসবে না গো, কারণ ক্রুড অয়েলের প্রাইস অলরেডি দেখছোই তো মাঝে খুব বেড়েছিল, তার মানে আর্নিংস সবার খারাপ আসবে। মনে করুন তো এই এক্সপেকটেশন আপনার আছে, আমার আছে, আমাদের মতো সবার আছে, সব রিটেল ট্রেডারদের আছে, মার্কেটও কিন্তু নেগেটিভলি এক্সপেক্ট করছে। কিন্তু এর মধ্যে একটু যদি পজিটিভ সিগন্যাল আসে তাহলে কিন্তু মার্কেট বিশাল বড় র্যালির দিকে এগোবে এবং পজিটিভলি ইম্প্যাক্ট কিন্তু মার্কেটের মধ্যে দেখতে পাবো। আর যারা এই র্যালিতে পার্ট নিতে চান, আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে জেরোধার লিঙ্ক রয়েছে, একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এবং আমাদের লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে ইন ফিউচার আমরা অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হলে বুল অফ বেঙ্গল অফিসিয়াল এই মেল আইডিতে মেল করবেন, আমরা আপনার প্রবলেম ডাইরেক্টলি জেরোধা টিমের সাথে কথা বলবো এবং সলভ করে দেবো, সেটা সম্পূর্ণ আমাদের হেডেক। দেখুন, মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করতে গেলে ডিম্যাট অ্যাকাউন্টটা সব থেকে বেশি প্রয়োজন। আপনি ডাইরেক্টলি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন, স্টক মার্কেট ইনভেস্ট করতে পারবেন এবং চাইলে ইটিএফ এর মধ্যে ট্রেডিং করতে পারবেন, সুইং ট্রেডিং করতে পারবেন এবং এখন ভ্যালু জোনের মধ্যেও ইনভেস্ট করতে কিন্তু আপনি পারবেন। তাই ডেসক্রিপশন আর পিন কমেন্ট থেকে জেরোধাতে অ্যাকাউন্ট ওপেন করতে একদম ভুলবেন না, এই অপরচুনিটি মিস করবেন না। কিন্তু দেখুন, মিস করলে কি আর করা যাবে, আফসোস করবেন, কিন্তু মিস না করলে আপনি র্যালির পার্ট হতে পারবেন, যেটা হচ্ছে সব থেকে বেশি বড় একটা অপরচুনিটি। তো আর্নিংস এর এক্সপেকটেশন খুব নিচে নেমে গেছে, মানে আর্নিং সবাই ভাবছে খুব খারাপ আসবে, আমিও ভাবছি, আপনিও ভাবছেন, কিন্তু ইন্ডিয়ান আর্নিংস গ্রোথ গত 2 ফিস্ক্যাল ইয়ারে সিঙ্গেল ডিজিট ছিল। অ্যানালিস্ট এখন কারেন্ট এবং নেক্সট ফিস্ক্যাল ইয়ারে মিড টার্মে গ্রোথ আশা করছে। এক্সপেকটেশন লো থাকার কারণে মডারেট আর্নিং বিট এবং স্ট্রং রি রেটিং সৃষ্টি করতে পারে, অর্থাৎ নেক্সট র্যালির পিস হেডলাইন নয়, আর্নিংস ব্রিথ সারপ্রাইজ আসতে পারে। মানে ধরুন আপনি এক্সপেক্ট করছেন 5-6% বেশি, তো আর্নিংস আসবেই না, 7 এলো,
পাগল হয়ে যাবে মার্কেট, যে ভাই 5-6% এক্সপেক্ট করেছে, 7 এসছে। 7 ভালো নয়, দরকার ছিল 20 আসা, 20-22 এতদিন বেড়েছিল। কিন্তু আপনার এক্সপেকটেশনই এখানে। ধরুন না, আমাদের দেখবেন একটা মজার জিনিস, অনেক বাচ্চা আছে যারা পড়াশোনা ভালো করে না, তাদের মা বাবা অলরেডি ভেবেই বসে থাকে যে এ তো ভালো রেজাল্ট করবে না, এ 100-তে 20 পাবে। কিন্তু সেই বাচ্চায় যখন 50 পায়, তখন তার বাবা মা গিয়ে পাড়ার লোককে মিষ্টিপাতি বিলি করে, মানে 50 পেয়ে গেছে আমার বাচ্চা, হয়তো 50 অ্যাভারেজ নাম্বার, কিন্তু তার বাচ্চার কাছে এক্সপেক্ট করেছিল যে এ 100-র মধ্যে 20 পাবে, কিন্তু 50 পেয়েছে। ঠিক মার্কেটের র্যালির এক্সপেকটেশনও তাই, মার্কেটের মধ্যে আর্নিংস এর এক্সপেকটেশন এখন তাই। আর্নিংস লোকেরা ভাবছে যে নেগেটিভ আসতে পারে, খারাপ আসতে পারে, 1 ডিজিটে আসবে। সেখানে যদি ধরুন মার্কেট এক্সপেক্ট করেছে 9 আসবে, আর্নিংস 9% পারবে গ্রোথ, সেখানে 11তে পারলো, ডাবল ডিজিট, মার্কেট তো গ্রাম তার র্যালি দেবে। মানে একটু যদি কেউ এস্টিমেটকে বিট করে, একটু মার্জিনাল, তাহলে মার্কেট এই মুহূর্তে সেন্টিমেন্টই চেঞ্জ হয়ে যাবে, ভিউই রাখবে আগামী দিনের, ভাবে ফিউচারে আরো বাড়বে। এখনই এত খারাপ সিচুয়েশন এত বেড়েছে, মানে ফিউচারে আরো বাড়তে চলেছে। তো এটাই হচ্ছে মার্কেট এক্সপেকটেশন, মার্কেট অ্যান্টিসিপেশন। মনে রাখবেন, মার্কেট কিন্তু অ্যান্টিসিপেশনে ফিউচার আউটলুক দেখে অলরেডি বেড়ে যায়। আজকে যেটা হচ্ছে জানবেন, সেটা ফিউচারের কথা। ফিউচারে যেটা হবে তখন গিয়ে মার্কেট বাড়বে না, এখনই বাড়বে। এখনই মার্কেট প্রেডিক্ট করবে যে কেন হচ্ছে বা কি জন্য হচ্ছে, এবং বাড়বো এখন থেকে, আগামী দিনে হতে পারে, এটা প্রেডিক্ট করে মার্কেট পারবে। ঠিক তাই আমরা তাই দেখতে পাচ্ছি। আর নেক্সট হচ্ছে কি, ওয়ারের হেডলাইন এখন ফাটিক হচ্ছে, মার্কেট আর ভালো লাগছে। মার্কেট বলছে মিলিটারি যদি সাইডে অ্যাটাক হয় তাহলে লিমিটেড মার্কেট ইম্প্যাক্ট হবে। এখন মার্কেট বুঝে গেছে কোথায় কি করলে কি হবে। কমার্শিয়াল ট্যাঙ্কারে যদি অ্যাটাক হয় হাই ইম্প্যাক্ট হবে, মানে দেখা যায় অয়েলের উপর যদি ইম্প্যাক্ট হয় হাই ইম্প্যাক্ট, হরমুজ ক্লোজার হলে মেজর ইম্প্যাক্ট হবে। আর অয়েল প্রোডাকশন যদি ফেসিলিটির উপরে অ্যাটাক হয় তাহলেও কিন্তু এক্সট্রিম ইম্প্যাক্ট হবে। মানে অয়েল রিলেটেড যদি অ্যাটাক হয় তাহলে ইম্প্যাক্ট, সিম্পল ল্যাঙ্গুয়েজে বললে। আর আমি আপনাদেরকে বলেছি ক্রুড অয়েলের প্রাইস দেখুন, ইন্ডিয়ান মার্কেট ক্রুড অয়েলের উপর ডিপেন্ড করে, তখন মানেননি আপনি কথা, এখন মানছেন, এখন সিচুয়েশন হচ্ছে। এই তো হলো লজিক্যাল সিদ্ধান্ত। তাহলে আমরা টেকনিক্যালি প্রুভ করলাম মার্কেটের স্ট্রাকচার কি, আমরা ফান্ডামেন্টালি মানে লজিক্যাল অ্যানালাইসিস করে প্রুভ করলাম যে মার্কেটের মধ্যে র্যালি হওয়ার এক্সপেকটেশন রয়েছে। এই দুটোই কিন্তু এক্সপেকটেশন। এবার ঘটনা হচ্ছে, মার্কেটের মধ্যে যদি বুলিশ র্যালি আসে তাহলে কোন সেক্টরে এখন অপরচুনিটি দেখা যাচ্ছে। দেখুন, আমি সেক্টর যখন অ্যানালাইসিস করছিলাম বা স্টক রিলেটেড যখন অ্যানালাইসিস করছিলাম, তখন দেখছি সব সেক্টরে এখন অপরচুনিটি, মানে মার্কেটের মধ্যে প্রত্যেকটা সেক্টরে এখন বাড়বে মনে হচ্ছে দেখে। কিন্তু আমরা যদি দেখি যে বেস্ট কাম বেস্ট, দেখুন যে কোনো সেক্টরে দেখুন যে তার আলটিমেটলি হায়ার হাই প্যাটার্ন বাড়ছে কিনা, মানে এরকম করে হাই হাই যেতে যেতে বাড়ছে কিনা, কেউ আবার কনসলিডেট করে এমনি করে ব্রেকআউট দিচ্ছে কিনা, সেরকম দেখুন, তাতে ভালো প্যাটার্ন। কিন্তু আমি আজকে যেটা আপনাদেরকে দেখাতে চলেছি, যেটা আমি নিজে পার্সোনালি ফলো করছি, সেটা হচ্ছে সেক্টর, কোন সেক্টরের মধ্যে ভালো দম রয়েছে, কোন সেক্টর মার্কেটের তুলনায় কম পড়ে আছে বা মার্কেটকেও আউট পারফর্ম করে দিচ্ছে, এবং তার সাথে সাথে মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপও দেখবো যে কি অপরচুনিটি রয়েছে। আর যারা জানতে চান আমি স্টক কি করে বাছাই করি, আমার সুইং ট্রেডিং এর ভিডিওটা দেখুন। এইভাবে আমি নিজে পার্সোনালি সারা মানে লাস্ট প্রায় কয়েক বছর ধরেই আমি এই ভিডিও যে প্রসেস আমি দেখিয়েছি সেইভাবেই নিজে চুজ করি, আমার আলাদা কোনো প্রসেস নেই, সেইভাবেই চুজ করি। বেশ কিছু আলাদা স্ট্র্যাটেজি আছে তার উপর চুজ করি, তাই ভিডিও দেখতে একদম ভুলবেন না। আর আজকের ভিডিও যদি ভালো লাগছে এবং নতুন যদি আমি ইনফরমেশন অ্যাড করতে পারছি, নলেজ যদি অ্যাড করতে পারছি আপনাদের সাথে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং একটা লাইক করেও একটু সাপোর্ট দেবেন। লাইক করলে ইউটিউব অনেক নতুন মানুষের কাছে পৌঁছে দেবে, তাই লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন ভিডিওটা। আর প্লিজ ভিডিও ভালো লাগলে একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দেবেন। তো চলুন আমার পছন্দ করা সেক্টরগুলো একবার ডিসকাস করা যাক। দেখুন, আমি এই মুহূর্তে যে সেক্টরকে ভালো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিফটি ইনফ্রা। দেখুন, ইনফ্রাতে একটা মজার জিনিস, দেখুন ইনফ্রাতে টপ থেকে কত পার্সেন্ট নিচে পড়ে আছে। দেখুন ইনফ্রাতে আমি যদি টপ দেখি, ইনফ্রা যদি একটু ভোলাটাইল, কিন্তু টপ থেকে এখনো পর্যন্ত 3.6% নেগেটিভে পড়ে আছে। মার্কেট অনেক নিচে পড়ে আছে, কিন্তু সেই তুলনায় প্রায় 8-9% ধারে কাছে মার্কেট নিচে পড়ে আছে। তো ইনফ্রার মধ্যে আমরা সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি, যদি এই লেভেল মানে যদি এই লাখটাকে মোটামুটি 9500 লেভেলকে ক্রস করতে পারে, ব্রেকআউট দেখতে পাই, তাহলে আমরা আরো বেশি ইনফ্রাতে বুলিশ হয়ে যাব। নজর রাখবেন কিন্তু ইনফ্রা, সুইং ট্রেডিং এর ভিডিও দেখে নিন। নেক্সট হচ্ছে কি, নিফটি, ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি যদিও খুব বেশি ভোলাটাইল, কিন্তু ব্যাংক নিফটিও আমি কিন্তু এবার নজরে রাখছি। ব্যাংক নিফটিতে বিশেষ নজর দিন, এই যে লেভেলটা আমি মার্ক করেছি এই লেভেলের উপর নজর রাখুন। কারণ কি, আপনি দেখুন ব্যাংক নিফটি একটা মজার জিনিস, কন্টিনিউয়াসলি ফল, বাড়লো, আবার ফল, বাড়লো, ব্রেকআউট দিয়ে দিল, এবং এইখানেই ঝিমাচ্ছে, এইখানে। আর আপনি যদি দেখেন ফ্ল্যাগ অ্যান্ড বেসের মতো প্যাটার্নও বানাচ্ছে, কিন্তু এ দেখুন ফ্ল্যাগ অ্যান্ড পোল বলুন, ফ্ল্যাগ অ্যান্ড বেস বলুন, প্যাটার্ন বানাচ্ছে। তো ব্রেকআউটের দিকে একটু নজর রাখুন। নেক্সট হচ্ছে কি, আমাদের নিফটি ফাইন্যান্স ব্যাংক একই রকম ভালো লাগছে। নেক্সট আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে নিফটি প্রাইভেট ব্যাংক। ব্যাংকিং সেক্টর ভালো লাগছে, ওভারঅল ব্যাংকিং ফাইন্যান্স সেক্টর ভালো লাগছে। আর যেটা আমার ফেভারিট, যেটা সব থেকে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে নিফটি ইন্ডিয়া ডিফেন্স। এইভাবে বেড়েছিল, দেখুন ব্রেকআউট,
এখানে ব্রেকআউট দিল, আবার বাড়ছে, এখানেও ব্রেকআউট। ঠিক আছে, তো এই লেভেলের উপর অলরেডি ট্রেড করছে। ডিফেন্স অলরেডি খুব ভালো লেভেলে আছে এবং এখানে সাপোর্ট নিয়ে বাড়তে আমরা দেখতে পাচ্ছি। আমি যদি দাগগুলো একটু সরিয়ে দিই, একটু নোংরা করে ফেললাম আপনাদের জন্য। এই লেভেলে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে। তো ডিফেন্সের উপর বিশেষ নজর দিন, কারণ ডোনাল্ড ট্রাম্প যা করে রেখেছে ডিফেন্সে তার ইম্প্যাক্ট হবে। ডিফেন্সে আর্নিংস আসবে, বাজেট বাড়াবে, সব হবে ডিফেন্সে। মানে এটা আমার এক্সপেকটেশন, দেখুন গ্যারান্টি কিছু নাই, কিন্তু সব হতে পারে। আর আমার অল টাইম ফেভারিট এর সাথে নিফটি হেলথ কেয়ার, চিৎকার করে করে বলেছি, এখানে বলেছি, মাল্টিপল জায়গায় বলেছি, এই ব্রেকআউটে বলেছে, লাস্ট উইকে বলেছিলাম ব্রেকআউট দেবে, ব্রেকআউট দিয়ে দিয়েছে। নিফটি হেলথ কেয়ার, নিফটি ফার্মা, এই দুটোতে নজর রাখুন। হেলথ কেয়ার অ্যান্ড ফার্মা কি সুন্দর প্যাটার্ন দেখুন, ব্রেকআউট দিলেও রিট্রেস করছে, আবার ব্রেকআউটের পসিবিলিটি রয়েছে। তো নিফটি ফার্মা দেখুন, এই সেক্টরগুলো আমি নজরে রাখবো সুইং ট্রেডিং এর জন্য। কি করে সুইং ট্রেডিং এর স্টক বাছাই করতে হবে 5 মিনিটে জাস্ট হয়ে যাবে, ভিডিও দেখুন, মিস করবেন না, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। এবং তার সাথে এবার চলুন, আমি এত কেন বুলিশ সিগন্যাল আপনাকে বলছি, যে এত কেন আমার ফিল হচ্ছে বুলিশ। দেখুন, আমি নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স খুলে রেখেছি। স্মল ক্যাপ ইন্ডেক্স একটা মজার জিনিস দেখুন। স্মল ক্যাপ ইন্ডেক্স দেখুন, এই ট্রেন্ড লাইন প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে। আমরা গত সপ্তাহে ভিডিওতে ডিসকাস করেছিলাম, আর বড় করলাম না ভিডিও। দেখুন এখানে ব্রেকআউট দিয়েছিল, বেড়েছে, এখানে আবার ব্রেকআউট দেওয়ার পর পড়ে গেছে। কিন্তু দেখুন মার্কেট এই দিন পড়লো, তাই তো, দুটো ক্যান্ডেলে পড়ে গেল, মাত্র দুটো ক্যান্ডেলে রিকভারও করে গেল, গ্যাপ আপ দিয়ে দিল। মানে স্মল ক্যাপ নিফটির থেকে ভালো পারফর্ম করছে, করবে না কেন? এক্সপেকটেশন, আর্নিং এক্সপেকটেশন, তার জন্য করছে। আর আপনি যদি দেখেন স্মল ক্যাপ, এটা তো 250 ইন্ডেক্স দেখলাম, স্মল ক্যাপ 100 ইন্ডেক্স যদি দেখেন, একদম তোর অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। মানে এটা হচ্ছে অল টাইম হাই, স্মল ক্যাপের অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। এবং লাস্ট আপনি বলবেন যে মঙ্গলবার বুধবারের দেখুন বড় বড় রেড ক্যান্ডেল, তাকে ব্রেকআউট দিয়েছে গ্রিন। মানে কি লেভেলের ব্রেকআউট দেখুন, একদম দারুণ, পিকচার পারফেক্ট ব্রেকআউট। মনে হচ্ছে কি মার্কেট স্ট্রং, মানে উইক রয়েছে, এটা কি আপনার মনে হচ্ছে এখনো? দেখুন আমার মনে হচ্ছে না। যাই হোক, আর নিফটি মিড ক্যাপ বলেছিলাম যে জিম করছে, একদম টাম্বল তুলে পাওয়ারফুল হয়ে আছে মিড ক্যাপ বলছে টপেই থাকবো আমি, আর্নিংস আসুক পরে ডিসিশন নেবো, এখন উপরে থাকি, নামার টাইম নেই এখন, অত নামো বলার দরকার নেই, আমার এখন নামার সময় নেই। দেখুন মিড ক্যাপ ফল হলো এই দুটো ক্যান্ডেলে, ধুম করে বেড়ে গেল। মনে হচ্ছে মার্কেটের স্ট্রেংথ নেই, এখনো মনে হচ্ছে। মাইক্রো ক্যাপ দেখুন, এখানে আমরা ডিসকাস করেছিলাম মাইক্রো ক্যাপও রিকভার করে গেল। আমরা যদি এই দাগটা সরিয়ে নিই, মাইক্রো ক্যাপের মধ্যেও কি রিকভারি, এই দুটো ক্যান্ডেলে কি সুন্দর মারো বুজুর মতো রিকভারি ক্যান্ডেল, গ্যাপ আপ দিতে দিতে মার্কেট উপরে যাচ্ছে। মানে মার্কেট পড়ার মুডে নেই, আর মার্কেট এই মুহূর্তে বাড়ার মুডে আছে। তাই আপনিও একটু প্যানিক মোড থেকে আবার বেরিয়ে আসুন, মার্কেটের মধ্যে ভিউ অ্যানালাইসিস করুন। আমি যেভাবে ডিসকাস করলাম, প্রথমে টেকনিক্যাল দেখুন, ফান্ডামেন্টাল দেখুন, নিউজ কি আছে দেখুন, নিজস্ব ব্রেন লাগান। ক্রুড অয়েল যতক্ষণ না উপরে যাচ্ছে ভাবনা চিন্তার কিছু নেই। আবার ক্রুড 80 উপরে যাবে, প্যানিক করবো, যাবে না, নো প্যানিক, সিম্পল অ্যাজ দ্যাট, আর কিছুই নাই। আর যারা ইনভেস্টমেন্ট অপরচুনিটি কাজে লাগাতে চান, ফায়দা নিতে চান, ডেসক্রিপশনে জেরোদার লিঙ্ক চেক আউট করতে একদম ভুলবেন না, একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। দেখুন আমি নিজেও জেরোদা থেকে ট্রেড করি, তাই আপনাদেরকেও রেকমেন্ড আমি করি। তো ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন হলে লিঙ্ক চেক আউট করতে একদম ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লাগে, নতুন করে কিছু ইনফরমেশন দিতে পারি, প্লিজ একটু জানাবেন, নিচে কমেন্টে লিখবেন, আর ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ারও করে দেবেন। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।